পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব, ব্রিটিশ অ্যাডমিরাল। পরেই জানাবো, ইরাককে সিরিয়া যুদ্ধ থেকে দূরে রাখুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিদ্রোহী নেতা জোলানি। এরপরেই জানাবো, মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সক্রিয় সন্ত্রাসীরা, ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের মন্তব্য। এদিকে গাজায় আরও ৪৮ ফিলিস্তিনি নিহত। এবং সর্বশেষ জানাবো, ফ্রান্সে সরকারের পতন, তীব্র রাজনৈতিক সংকট, পার্লামেন্টে অনাস্থা ভোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব, ব্রিটিশ অ্যাডমিরাল। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রাডাকিন সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে রয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় রাডাকিন এই সতর্কবার্তা দিয়েছেন। তার কথায়, আগের যুগের চেয়ে এখনকার এই যুগ সামগ্রিকভাবে বেশি জটিল। স্নায়ুযুদ্ধের সময়টি ছিল পারমাণবিক যুগের প্রথম অধ্যায়। দ্বিতীয় যুগে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক চেষ্টা চলেছে। রাডাকিন বলেছেন, যুক্তরাজ্য ও এর পশ্চিমা মিত্ররা চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার বেপরোয়া হুমকি পাচ্ছে। পারমাণবিক অস্ত্রের হুমকি এবং মহড়া এখন আবারও বেশি বেড়ে গেছে। রাশিয়ার কাছ থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার, বড় ধরনের পারমাণবিক অস্ত্র মহড়া চালানো এবং ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে হামলার হুমকি আসছে। তিনি আরো বলেন, চীনের পারমাণবিক অস্ত্র উন্নয়ন যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং খেয়ালি আচরণ কেবল আঞ্চলিক নয়, বিশ্বের জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা না করে ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নও উদ্বেগের বিষয় হয়ে আছে। এত সব হুমকির মধ্যেও এবছর ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন এবং ইরানের সরবরাহ করা ড্রোন দিয়ে মস্কোর হামলা চালানো সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা ছিল বলে মন্তব্য করেন রাডাকিন। তবে এরপরও রাশিয়ার সরাসরি পারমাণবিক অস্ত্র হামলা চালানো বা ন্যাটো দেশগুলোকে আক্রমণ করার সম্ভাবনা অনেক কম বলেই বিশ্বাস করে রাডাকিন। তিনি বলেন, রাশিয়া জানে এমন হামলার পরিণতি দুর্বার হবে। তার সেই পাল্টা জবাব প্রচলিত বা পারমাণবিক যে অস্ত্র দিয়েই দেয়া হোক না কেন। সূত্র CNN। ইরাককে সিরিয়া যুদ্ধ থেকে দূরে রাখুন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিদ্রোহী নেতা জোলানি। সিরিয়ার যুদ্ধ থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরি আল শামের নেতা আবু মোহাম্মদ আল জোলানি। গতকাল টেলিগ্রাম চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির প্রতি এই আহ্বান জানান। এর আগে গত সোমবার সিরিয়াকে সাহায্য করতে ইরাক থেকে সেনা পাঠানোর অনুরোধ জানায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। কাতেব ইরান সমর্থিত সাবেক আধা সামরিক বাহিনীগুলোর জোট হাশেদ আল শাবির অংশ। বর্তমানে গোষ্ঠীটি ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অন্তর্ভুক্ত। ইরাক সরকারের প্রতি কাতাইব হিজবুল্লাহর এই অনুরোধের পরিপ্রেক্ষিতে জোলানি পাল্টা এই আহ্বান জানান। ভিডিও বার্তায় জোলানি ইরাকের প্রধানমন্ত্রীকে সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তাতে না জড়ানোর অনুরোধ করেন। তিনি হুঁশিয়ারি ব্যক্ত করে শিয়া আল সুদানির উদ্দেশ্যে বলেন, সিরিয়ায় যা ঘটছে তাতে হস্তক্ষেপ করা হাশেদ আল শাবিকে বিরত রাখুন। জোলানি তার ভিডিও বার্তায় বলেন, সিরিয়ার চলমান যুদ্ধে ইরাকে অনেকেই ভয়ে আছেন। এর মধ্যে অনেক রাজনীতিকও রয়েছেন যারা মনে করছেন সিরিয়ায় চলমান পরিস্থিতি ইরাক পর্যন্ত গড়াবে, অথচ তাদের এই ধারণা শতভাগ ভুল। ইরাক জানিয়েছে তারা সিরিয়ার সঙ্গে থাকা তাদের ৬০০ কিলোমিটার সীমান্ত জুড়ে নিরাপত্তা জোরদার করতে সাজোয়াজান পাঠিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস চলতি সপ্তাহে জানিয়েছে, ইরান সমর্থিত প্রায় ২০০ ইরাকি যোদ্ধা সিরিয়ার সরকারকে সাহায্য করতে দেশটিতে প্রবেশ করেছে।
মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সন্ত্রাসীরা। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের মন্তব্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছে, গত 4 বছর আগেও মার্কিন মুদ্রা ডলারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রা ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেওয়ার বিষয়ে ব্রিক্স জোটের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে এই কথা বলেছেন পুতিন। মিথ্যা সংবাদ তৈরি ও প্রচার কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করেছে সিরিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন সব ভিডিও তৈরি করেছে যেখানে দেখানো হচ্ছে যে নানা চত্বর বা ময়দানে সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে এবং এভাবে তারা দেখাতে চাচ্ছে যে ওই সব সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোই বিজয়ী হচ্ছে। ওই মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, সন্ত্রাসীরা এইসব ভিডিও তৈরি ও প্রচারের ক্ষেত্রে ইসরায়েলি পদ্ধতি বা কৌশলগুলো ব্যবহার করছে, যেমনটি করেছিল দখলদার ইহুদিবাদী সেনারা লেবাননের যুদ্ধ চলার সময়। গাজায় আরও 48 ফিলিস্তিনি নিহত। গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 48 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,600 জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 1 লাখেরও বেশি মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 48 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44,580 জনে। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,05,739 জন ব্যক্তিও আহত হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় 48 জন নিহত এবং আরও 201 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। ফ্রান্সের সরকারের পতন, তীব্র রাজনৈতিক সংকট, পার্লামেন্টে অনাস্থা ভোট। ফ্রান্সে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সরকারের পতন হয়েছে। এ নিয়ে দেশটিতে নতুন করে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে বিরোধী দলীয় আইন প্রণেতারা সমর্থন দিলে 3 মাসের মাথায় বার্নিয়ার সরকারের পতন হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, গত সোমবার দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা খাটিয়েছিলেন তিনি। কিছুদিন ধরেই ফ্রান্স রাজনৈতিক অচল অবস্থা চলছিল। চাপে ছিল বার্নিয়ার সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে অচল অবস্থা আরো ঘোলাটে হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী দলীয় আইন প্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন। উদ্ভূত পরিস্থিতিতে আরো চাপে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। স্থানীয় সময় আজ জাতির উদ্দেশ্যে তার ভাষণ দেওয়ার কথা। এতে পরবর্তী পদক্ষেপ তুলে ধরতে পারবেন তিনি। বার্নিয়ে আজ দাপ্তরিকভাবে পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ম্যাকো তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তবে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ ও সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে ও তার সরকারকে অন্তর্বর্তী দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন তিনি। এদিকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান কয়েকজনের নাম আলোচনায় রয়েছে, তবে পার্লামেন্টের দলগুলোর ঐক্যমতের বিষয়ে থাকায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এতটা সহজ হবে না।